মস্কোর আকাশ থেকে একটা খবর আসছে, আর এটা কিন্তু শুধু একটা সাধারণ খবর না। এটা এমন একটা অভিযোগ যা কিনা পুরো যুদ্ধের গতিপথই বদলে দিতে পারে। আজ আমরা রাশিয়ার করা সেই চাঞ্চল্যকর দাবিটা নিয়েই কথা বলবো, যা এক নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। আর এই কথাটা দেখুন, বেপরোয়া পদক্ষেপের জবাব দেয়া হবে, এটা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। এটা কিন্তু কোনো সাধারণ হুমকি না, বরং একটা খুব স্পষ্ট সংকেত। এই একটা বাক্য থেকেই বোঝা যাচ্ছে পরিস্থিতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো অভিযোগটা ঠিক কি? রাশিয়া আসলে কি বলছে? আর কেনই বা একটা ড্রোন হামলার অভিযোগ নিয়ে এত তোলপাড় শুরু হয়ে গেল? চলুন একটু গভীরে গিয়ে দেখি। অভিযোগটা আসছে একেবারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। তাদের স্পষ্ট দাবি, ইউক্রেন নাকি নভগোরোড অঞ্চলে থাকা প্রেসিডেন্ট পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে হামলা করার চেষ্টা করেছে। বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ আর সরাসরি একটা অভিযোগ। এখানে দেখুন দুই পক্ষের বক্তব্য। একদিকে রাশিয়া বলছে পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা হয়েছে, আর অন্যদিকে ইউক্রেন এই অভিযোগকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা দাবি, রাশিয়া আসলে কিয়েভে বড়সড় হামলার একটা অজুহাত তৈরি করার জন্যই এই নাটক সাজিয়েছে। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। মস্কো যে হামলার কথা বলছে সেটার খুঁটিনাটি কি? ঠিক কী ধরনের হামলা আর এর পরিধি বা কতটা ছিল? চলুন ব্যবচ্ছেদ করা যাক। 1-2টা না, একেবারে 91টা। হ্যাঁ, মস্কোর দাবি অনুযায়ী এই হামলায় 91টা দূরপাল্লার ড্রোন ব্যবহার করা হয়েছে। এই সংখ্যাটা থেকেই কিন্তু বোঝা যায় যে এটা কোনো ছোটখাটো বিষয় না, বরং একটা বিশাল আকারের অভিযানের কথাই বলা হচ্ছে। আর টার্গেটটা ছিল কোথায় জানেন? নভগোরোড অঞ্চল, মানে রাজধানী মস্কো থেকে প্রায় 400 কিলোমিটার ভেতরে। এই দূরত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অভিযোগটা সত্যি হলে এটা প্রমাণ করে যে ড্রোনগুলো রাশিয়ার আকাশসীমার কতটা গভীরে ঢুকতে পেরেছিল। রাশিয়া বলছে এই হামলাটা নাকি একদিনে হয়নি, বরং 2 দিন ধরে চলেছে। ডিসেম্বরের 28 আর 29 তারিখ। নির্দিষ্ট তারিখ উল্লেখ করে রাশিয়া তাদের অভিযোগকে আরও বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে। এখানে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, হামলার সময় প্রেসিডেন্ট পুতিন কি আদৌ সেখানে ছিলেন? সরকারিভাবে কিন্তু এই ব্যাপারে পরিষ্কার করে কিছুই বলা হয়নি, যা ঘটনাটাকে ঘিরে আরও রহস্য তৈরি করেছে। এই অভিযোগের পর রাশিয়ার প্রতিক্রিয়াটা বেশ ইন্টারেস্টিং। একদিকে তারা বলছে আমরা সব সামলে নিয়েছি, আবার অন্যদিকে ভয়ঙ্কর প্রতিশোধের হুমকিও দিচ্ছে। চলুন তাদের এই ডাবল মেসেজটা একটু বিশ্লেষণ করি। ব্যাপারটা দেখুন, একদিকে রাশিয়া দাবি করছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একটা ড্রোনও ছাড়েনি, 91টাকেই ধ্বংস করেছে। দারুণ ব্যাপার। কিন্তু ঠিক তারপরেই বলছে প্রতিশোধের জন্য টার্গেট আর সময় সব নাকি ঠিক করা হয়ে গেছে। একটা এত বড় অভিযোগ যখন ওঠে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এর কূটনৈতিক প্রভাবটা কি হবে। এই একটা ঘটনা কি শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেবে? লাভরভের এই কথাটা খেয়াল করুন। তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন যে এই ঘটনার পর কিয়েভের সঙ্গে আলোচনার টেবিলে মস্কোর সুর কিন্তু বদলে যাবে। তার মানে ভবিষ্যতের যে কোনো শান্তি আলোচনার জন্য এটা একটা বড় ধাক্কা। এই যে বলা হচ্ছে আলোচনার অবস্থানে পরিবর্তন, এর সহজ মানেটা কি? মানে হলো, হয় রাশিয়া এখন আরও কঠিন শর্ত দেবে, না হলে হয়তো আলোচনার টেবিল থেকেই উঠে যাবে। সোজা কথায় আপোষের সম্ভাবনা অনেকটাই কমে গেল। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়ালো? একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা অভিযোগ, আর তার সাথে আছে প্রতিশোধের হুমকি। সব মিলিয়ে একটা চরম উত্তেজনা আর অনিশ্চয়তা। আসুন মূল বিষয়গুলো এক ঝলকে দেখে নিই। চলুন মূল পয়েন্টগুলো আর একবার দেখে নিই। 1. পুতিনের বাসভবনে হামলার একটা মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়া। 2. তারা বলছে হামলাটা আটকাতে পেরেছে, কিন্তু এর প্রতিশোধ নেবেই। আর 3. এর ফলে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ কিন্তু অনেকটাই বদলে যেতে পারে। সব মিলিয়ে উত্তেজনা বাড়ার সব উপাদানই মজুদ। একটা গুরুতর অভিযোগ, আর তার জবাবে এক ভয়ঙ্কর প্রতিশোধের প্রতিশ্রুতি। এখন প্রশ্নটা আর কি হবে নয়, প্রশ্নটা হলো কখন হবে। এই ঘটনা কি আলোচনার সব পথ বন্ধ করে দেবে, নাকি এটা আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস মাত্র? সময় হয়তো এর উত্তর দেবে।